শুভ সন্ধ্যা দর্শকরা মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন এবং এই যে উচ্ছেদগুলো চলছে এই উচ্ছেদগুলো সম্বন্ধে উচ্ছেদের প্রসঙ্গে এসে তিনি কয়েকটি কথা বলেছেন। এই কথার মধ্যে এনআরসির প্রসঙ্গটা এসেছে এবং আমি মনে করি তার এই কথাগুলো অনুধাবন করা প্রত্যেকের প্রয়োজন রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী এমন এমন কথা এমন এমন সময় বলেন এর পেছনে অনেক অর্থ থাকে এবং আমি বারবার একটা কথা বলি যে মুখ্যমন্ত্রীকে একটা মানতে হবে তার জাতির কাছে, অর্থাৎ অসমীয়া জাতির কাছে তিনি জাতির জন্য তিনি অনেক কাজ করেন এবং তার প্রতিটি কাজের মধ্যে এই প্রভাব আমরা দেখতে পাই এবং এটা তিনি প্রকাশ্যেই বলেন এবং এই ভিডিওতে আপনারা দেখবেন তিনি এনআরসি সম্বন্ধে কি বলেছেন। সব আমাৰো ইয়াত এনআরসি হৈছে আৰু কি আহিব কি নাহিব মই নাজানো, কিন্তু সাউথ সালমাৰা মানকাছাৰত আপোনাৰ কোনো মেকানিজম নাই, হাইলাকান্দিত আপোনাৰ কোনো মেকানিজম নাই। গতিকে অসমৰ সমস্যাটো কোনোবা ষ্টেটত কিবা হৈ থকালৈ ইয়াতে তাক আনি সমাধান নহয়। অসমৰ আমাৰ সমস্যা ইয়াত আছামিজ কাইণ্ড অফ সলিউশন লাগিব। গতিকে আমাৰ নিজৰ সলিউশন লাগিব ইয়াতে, ইণ্ডিজেনাছ সলিউশন। তাতে যিবিলাক তাতে যোনে মানুহ আছে তেওঁলোকৰে এমপ্লয়ী আছে, যিবিলাক মানুহৰ এগেইনষ্টত আমি এনআৰসি কৰিব খুজি আছো তাৰে মানুহ তাৰে এমপ্লয়ী। লোকেল মানুহেতো লোকেল মানুহক বিদেশী বুলি নকয়। তাতে লোকেল বিএলও এজনে গাঁৱৰ এগৰাকী মহিলা বিএলও অংগনবাদী ৱৰ্কাৰ, তেওঁ গাঁৱৰ মুৰব্বীজনক কেনেকে বিদেশী বুলি কব? তাত মেকানিজমে নাই। সেইকাৰণে এনআৰচিখন আমি কৰিব নোৱাৰিলো ভাবা মতে। কাৰণ গাঁৱৰ ভিতৰৰ গাঁৱত এগৰাকী অংগনবাদী কৰ্মী, এগৰাকী কোনোবা গাঁও পঞ্চায়তৰ ছেক্ৰেটাৰী আমাৰ এনআৰচিখন বনোৱাৰ দায়িত্বত, তেওঁ নিজৰ গাঁৱৰ খুৰা মহাপেহাক তেওঁ কেনেকে কব এওঁলোক বিদেশী বুলি? আৰু তাত আমাৰো মেকানিজম নাই। আমি যদি শিৱসাগৰ যোৰহাটৰ পৰা কোনোবা এগৰাকীক তাতে পোষ্টিঙো দিওঁ, দুদিন পিছতে ট্ৰান্সফাৰৰ কাৰণে ৰিকুৱেষ্ট আহিয়ে যায়। সেইকাৰণে অসমৰ সমস্যাটো কোনো বাহিৰা ষ্টেটৰ লগত মিলাই নহয়, ইয়াত যুঁজি থাকোতে ইম্প্ৰভাইজ হৈ গৈ থাকে। যেনেকে ৰাছিয়া ইউক্ৰেইনৰ যুদ্ধ হ'ল, প্ৰথমতে যি আৰ্মছ ব্যৱহাৰ কৰিলে, যুদ্ধৰ সময়ত তাৰ বেলেগ ৰিভিজন আহি থাকিলে। গতিকে হুৱেন ইউ আৰ এট ৱাৰ, ষ্ট্ৰেটেজি কিপছ অন ডেভেলপিং। মই ক'লোৱে নহয় মোৰ এইবিলাকৰ প্ৰতি আই হেভ এ ডিফাৰেণ্ট ষ্ট্ৰেটেজি। মই এইবিলাকত মই নাই। এইবিলাকত থাকিলে আপুনি 1,29,000 বিঘা মাটি চাফ কৰিব নোৱাৰিলেহেঁতেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন জিনিসগুলো একটা আপনারা ধৈর্য ধরে একটু শোনার চেষ্টা করুন। মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে আসামে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ বা একটা জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বিভিন্ন জেলা মুসলমান ঘনিষ্ঠ হচ্ছে, এটাই তিনি বোঝাতে চাইছেন। এবং এটাকে আটকাতে গেলে তিনি বলছেন যে শুধুমাত্র এনআরসি দিয়ে এটা সম্ভব হবে না এবং শুধু আইন দিয়ে এটা সম্ভব হবে না। যেমন তিনি বলছেন যে যারা উচ্ছেদ বিভিন্ন জায়গায় বসে আছে তাদেরকে উঠাতে গেলে তারা তো এই দেশের সমস্ত কাগজপত্র দেখাবে এবং তারা এই দেশের নাগরিকত্ব ডিমান্ড করবে এবং তাদেরকে কোর্টের মাধ্যমে উচ্ছেদ করতে গেলে সময় লাগবে। তাই আইনগতভাবে এদেরকে, তার কথায় এদেরকে এই যে জনবিন্যাসের পরিবর্তন ঘটছে, মানে দেখা যাচ্ছে মুসলমান জনসংখ্যা বেড়ে চলছে এবং আগামী 10 বছরের মধ্যে 50% চলে যেতে পারে। তো এটাকে আটকাতে গেলে তিনি বলছেন যে ডেমোগ্রাফিক্যাল পরিবর্তনকে আটকাতে গেলে শুধুমাত্র কোনো আইন দিয়ে হবে না। এ সম্পর্কে তিনি আরেকটা কথা বলেছেন, যেটাকে আটকাতে গেলে কি করতে হবে? অসমীয়া মানুষকে নিজে কাজ করতে হবে, কোনো মানুষকে ঘর ভাড়া দেওয়া চলবে না, অসমীয়া ছাড়া মানে অন্যদেরকে কোনো ঘর ভাড়া দেওয়া চলবে না এবং অসমীয়াদের নিজে কাজ করা শিখতে হবে, অর্থাৎ অসমীয়াদের কৃষিকাজ শিখতে হবে, নানা ধরনের কাজটা শিখতে হবে, এসব তিনি বলছেন। এসব না করলে তার কথায় এই যে ডেমোগ্রাফিক পরিবর্তন হচ্ছে বা জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে এটা আটকানো সম্ভব নয়। এই যুক্তি তিনি হাজির করেছেন। এবং কেন নয় তিনি বলছেন যে এনআরসি দিয়ে, ধরুন এনআরসি করলাম, খুব ভালোভাবে এনআরসি করা হলো, কিন্তু একটা প্রত্যন্ত গ্রামে, ধরুন ধিঙ্গের একটা কোনো গ্রামে, সেখানকার কোনো জিপি সেক্রেটারি, তাকে দেওয়া হবে এনআরসির দায়িত্ব। এনআরসি বিভিন্ন, সে তো আর তার কোনো আত্মীয়কে তো আর বাংলাদেশি বলবে না, বাংলাদেশি হলেও সে এটাকে ভারতীয় বলবে। সুতরাং আইনতভাবে আটকানো সম্ভব নয়। আর
যদি জোরহাট থেকে বা শিবসাগর থেকে কাউকে পাঠানো হয় চাকরি দিয়ে সেই সব জায়গায়, তারা যাওয়ার 1 মাসের মধ্যেই ট্রান্সফারের আবেদন পাঠায়, অর্থাৎ সেখানে তারা কাজ করতে চায় না, পারবেও না গিয়ে করতে। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে বিশেষ করে তার টার্গেটটা ছিল চরাঞ্চল। তো চরাঞ্চলে এনআরসিতে নাম তোলাটা খুব সহজ, কারণ যারা যারা এনআরসি যাদের দায়িত্বে হবে তারা তো ওই এলাকারই লোক, সে তো আর তার বাবা কাকা বা তার মাসি বা মেশোকে বিদেশি বলবে না। সুতরাং এনআরসি দিয়ে খুব একটা কাজ হবে এটা তিনি মনে করছেন না, যার জন্য এনআরসিকে বাস্তবায়ন করা সম্ভব হয় না, এটা মুখ্যমন্ত্রী বলেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা আমরা ধরে নিতে পারি যে এনআরসিটা হয়েছে সেটা সঠিকভাবে হয়নি, কারণ তৃণমূল স্তরে এনআরসি যারা কাজ করেন তারা তাদের স্বজাতিকে কোনো অবস্থায় বিদেশি বলবেন না, তাই এনআরসি থেকে প্রকৃত সত্যটা বেরিয়ে আসছে না, এই ধরনের কথা তিনি বলেছেন। এবং তিনি সঙ্গে সঙ্গে উদাহরণও দিয়ে দিয়েছেন এবং কিভাবে এটা মোকাবিলা সম্ভব। তিনি বলেছেন সরকার তো এই ধরনের উচ্ছেদ করবে এবং অসমিয়া জাতিদের এইভাবে কাজ করতে হবে, কোনো ধরনের ভাড়া দেওয়া চলবে না, মানে কেউ আসতে পারবে না এই ধরনের, এবং এইসব করলে এটা আটকানো সম্ভব হবে। এবং এটাকে ডেমোগ্রাফিক্যাল সায়েন্স, এটাকে আটকাতে গেলে অসমিয়াদের শুধুমাত্র আইনের সাহায্য নিলে চলবে না, এই কথা তিনি বলতে চাইছেন। দর্শকরা, এই মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে একটা কথা স্পষ্ট বুঝলাম যে এনআরসির কথা বলা হচ্ছে, এটাতে রাজ্য সরকারের কোনো ভরসা নেই এবং মুখ্যমন্ত্রীর তো নই, তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এবং তিনি এটাই বলতে চাইছেন যে চরাঞ্চলে বা মুসলমান প্রধান অঞ্চলগুলিতে যারা সরকারি চাকরি করেন তারা কোনো অবস্থায় কোনো বিদেশি, যদি সঠিক হয়ে বিদেশি হয়ে থাকেন তারা কোনো সময় বিদেশি বলবেন না, এই ধরনের কথা বলছেন। তো একজন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছেন, তাহলে যে কর্মচারীরা এই কাজটা করেছে তাদের উপর কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? যদি কোনো জিপি সেক্রেটারি বা ধরুন কোনো স্কুলের মাস্টার টিচার, তিনি বিএলও হলেন, তিনি যদি একজন বিদেশিকে স্বদেশী বলে দেন, তো সেটা কি শুধু সেই জন্যই কি একটা এনআরসি, সেই জন্য কি কোনো সরকারি কাজের কোনো মর্যাদা থাকবে না? এবং মুখ্যমন্ত্রী বলছেন যে সারা অন্য রাজ্যে যে জিনিসটা সম্ভব সেটা আসামে সম্ভব নয়, কারণ আসামের অন্য নিজস্ব কিছু সমস্যা রয়েছে এবং সেই সমস্যার ভিতর দিয়ে আসামের সমস্যার সমাধান খুঁজতে হবে। অর্থাৎ এনআরসি যদি অন্য রাজ্যের সমস্যা, অন্য রাজ্যে বিদেশি শনাক্তে একটা অস্ত্র হতে পারে, আসামে কিন্তু সেটা নাও হতে পারে, এই কথা তিনি বলছেন, কারণ এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে। আসলে একটা কথা এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে মুখ্যমন্ত্রী এই যে কথাগুলো বলছেন, এটা একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কীভাবে বললেন সেটাই আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে আমার কাছে, এই জন্য যে নিজের সরকারি কর্মচারীকে তিনি যদি বলেন যে তারা ভুল তথ্য দিচ্ছে, তারা সেটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এবং যে কোনো জিনিসকে আইনতভাবে আটকানো সম্ভব, যদি ডেমোগ্রাফিক্যালি কোনো পরিবর্তন হয়ে যায়, জনবিন্যাসে যদি পরিবর্তন হয়, তাহলে সেটা আইন দিয়ে মোকাবিলা করতে হবে। এবং এই যে জনসংখ্যার যে একটা পরিবর্তন ঘটছে, এটা অনুপ্রবেশের জন্য নয়, এটা আমি যেটা মনে করি সেটা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। জনসংখ্যা বিলটা আপনারা কেন পাস করছেন না? আপনারা জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল পাস করলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কারণ তখন কারোরই সন্তান দুটো বেশি থাকবে না, বা যেটা নির্দিষ্ট করে দেবে সরকার, জনসংখ্যা খুব স্বাভাবিকভাবেই কন্ট্রোলে এসে যাবে। তখন আর এই যে মুসলমান বেড়ে গেল আজ ছিল অত শতাংশ, কাল হয়ে গেল অত শতাংশ, দরকার ছিল না। 10 বছর থেকে বিজেপি সরকার আছে কেন্দ্রে, আসামে 7 বছর হয়ে গেছে, এইসব আইন কেন করা হলো না? এইসব আইন না করে এখন এগুলো কথা বলার কোনো অর্থ আছে? যে না, বেড়ে যাচ্ছে। আপনারা আইন করুন, তাহলেই তো হয়ে গেল। এই যে আসামে আমি যখন ছোট ছিলাম তখন থেকে শুনলাম 60-70 লাখ অনুপ্রবেশকারী, তখনকার দিনে 60-70 লাখ, চিন্তা করছেন আজকে এটা 3 কোটির সমান হয়ে যাবে। কোথায় এত এনআরসি হলো, অনুপ্রবেশকারীতে বের হলো না? তো এগুলো কথা বলার কোনো অর্থ হয় না। তাছাড়া প্রত্যেকটা বিষয়কে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখারও কোনো প্রয়োজন পড়ে না। সরকারের কাছে নিজস্ব আইন আছে, মেশিনারি আছে, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ সরকার অবশ্যই করতে পারে, এবং সেটা করলে কেউ বাধাও দেবে না। যে কোনো দেশের তার জনসংখ্যা নীতি রয়েছে। চীন যেমন আগে তারা ছিল 1টি সন্তান, এখন চীন 3টি সন্তানের নীতি উৎসাহিত করছে, 3টা সন্তান হলে পুরস্কৃত করছে, কারণ তার এমন একটা অবস্থা আছে, যুবশক্তি কমে গেছে এখন। তো যখন যেটা দরকার তখন সেটা করা হবে। তো যখন দরকার, এটা কেন জনসংখ্যা নীতিটা বাস্তবায়িত হচ্ছে না? বাস্তবায়িত না করে শুধুমাত্র বলা হচ্ছে অমুকের সন্তান বাড়ছে, এইগুলো কথা বলে কোনো অর্থ হয় না। আপনারা নিজেরাই ক্ষমতায় আছেন, আপনারা কাজটা কেন করলেন না? এখনো কেন জনসংখ্যা নীতি গ্রহণ করা হচ্ছে? অনেক কিছু তো হচ্ছে, 3 তলাক থেকে শুরু করে অনেক কিছু তো হলো। তো জনসংখ্যা নীতিটা কেন, যেটা সব থেকে আগে হওয়ার কথা সেটাই করা হচ্ছে না?
খালি বলা হচ্ছে বেড়ে যাচ্ছে। তাছাড়া একটা সরকার যদি বলে যে এনআরসি কোনো কাজের নয়, তাহলে এনআরসি তো এনআরসিটা সরকার প্রত্যাহার করুক বা সুপ্রিম কোর্টকে বলুক এনআরসি দিয়ে কি হবে। এই যে মানুষ যত কষ্ট করে এনআরসি করলেন, নাম তুললেন, এখন বলা হচ্ছে এই ধরনের কথাবার্তা। তো দর্শকরা একটা আমি মাঝে মধ্যে এইসব কথাবার্তা খুব সংশয়ে পড়ে যাই, আসলে কি হচ্ছে এবং কি হতে চলছে। এই সমস্ত বিষয় একটা গোলমেলের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, এবং প্রকৃত সমাধানের দিকে কেউ যাচ্ছেন না। এটাই যদি সমস্যা হয়ে থাকে যে আসামে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, তাহলে তো এই মুহূর্তে জনসংখ্যা নীতি বাস্তবায়ন করা উচিত। এবং যুক্তি দেখানো হচ্ছে যে মুসলমান পপুলেশন সাংঘাতিকভাবে বাড়ছে, এবং 2011 সালে ছিল 31%, এখন 2021 হয়েছে 36%। এবার এটা বেড়ে হয়তো প্রায় 40-38% কিনারে চলে যাবে, এবং আগামী 50 বছরে আসাম পুরো অর্ধেক মুসলমান হয়ে যাবে, এরকম কথা বলা হচ্ছে। তো এটা যদি এতই উদ্বেগের বিষয় হয়ে থাকে, তাহলে জনসংখ্যা নীতিটা বাস্তবায়ন করা উচিত। এইসব না করে শুধু কথা বলে তো কোনো কাজ হবে না, উল্টো একটা সংঘাতের বাতাবরণের সৃষ্টি হয়। আমি আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই যে উচ্ছেদগুলো হচ্ছে এবং এই উচ্ছেদগুলো করতে গিয়ে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, এবং এই উচ্ছেদের ফলে উচ্ছেদ করার ফলে কিন্তু একটা অন্য ধরনের পরিস্থিতি আসামে তৈরি হতে পারে, এটাও কিন্তু মনে রাখা প্রয়োজন। অনেক সময় ক্ষমতা থাকলেও ক্ষমতাকে বুঝে সুঝে প্রয়োগ করতে হয়, এটা শাসকের কর্তব্য। অনেক রাষ্ট্র আছে যেখানে সংখ্যাগুরুরা চাইলেই সংখ্যালঘুদের এক নিমিষে মেরে ফেলতে পারে, কিন্তু কেন করছে না? আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ব্যাপার আছে, অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলোকে বুঝতে হবে। এই যে আমশুনে তারা যে দিল্লি যাচ্ছেন এবং তারা বিক্ষোভ দেখাবেন, এবং তারা এই বিক্ষোভের ছবিগুলো আন্তর্জাতিক মিডিয়ায় যাবে, তখন ভারতে মুসলমান সংখ্যালঘু নির্যাতন চলছে এমন একটা চিত্র কিন্তু সব জায়গায় যাবে। এইগুলো কোথাও কিন্তু মাথায় রাখা প্রয়োজন। তাছাড়া হুট করে উচ্ছেদ করে দেওয়া কয়েকটা পরিবারকে, এগুলো কতটুকু মানবিক এ নিয়ে অনেকেই বলবে মানবিকতা ওরা করলে, ওরাও তো এই করেছিল সেই করেছিল, তো আমরা কেন করবো না? ঠিক আছে, কিন্তু সরকার আর সাধারণ মানুষের মধ্যে একটু অনেক ব্যবধান রয়েছে। দর্শকরা এই বিষয়গুলো আপনার সামনে আনলাম, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। নমস্কার।